দর্শক আমন্ত্রণ যমুনা আরে শ্রোতে জানিয়ে দেব শিরোনামগুলো। যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ায় সংঘর্ষে বেদুইন সম্প্রদায় এখন পর্যন্ত 9 শতাধিক মানুষের প্রাণহানি। ইসরায়েলি আগ্রাসনে গাজায় আরও 116 জনের মৃত্যু। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভাঙতে বেসামরিক ঠিকাদারদের সাথে লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করছে নেতানিয়াহু সরকার। সামাজিক মাধ্যম এক্স ও হোয়াটসঅ্যাপে চলছে রমরমা অস্ত্র ব্যবসা। টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের প্রতিবেদন, জড়িত সব অ্যাকাউন্টই পরিচালিত হয় ইয়েমেন থেকে। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। নারী ও শিশু হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না বলে ঘোষণা দিয়েছে সিরিয়ার বেদুইনরা। সরকার যুদ্ধবিরতির দাবি করলেও সুয়েইদা অঞ্চলের সংঘর্ষ অব্যাহত রয়েছে দ্রুজ মিলিশিয়া ও বেদুইনদের মাঝে। সিরিয়ার তথ্যমন্ত্রী জানিয়েছেন 48 ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতির প্রথম ধাপ। পরিস্থিতি বিবেচনায় বাড়বে এই সময়সীমা। চলমান সংঘাতে এখন পর্যন্ত 9 শতাধিক মানুষের প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়েদা অঞ্চলে এখনও শোনা যাচ্ছে মেশিনগান আর মর্টার শেলের শব্দ। দ্রুজ ও বেদুইনদের দাঙ্গা হাঙ্গামার পথ পরিহার করতে সরকার নির্দেশ দিলেও তা অমান্য করে অব্যাহত রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় দুটির লড়াই। শনিবার পরিস্থিতি সামাল দিতে সুয়েদা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সিরিয়া সরকার। দেশটির তথ্যমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে বলেন, সুন্নি বেদুইন ও দ্রুজ মিলিশিয়ার মাঝে প্রথম ধাপের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 48 ঘণ্টা কার্যকর থাকবে যুদ্ধবিরতি। স্থায়ী সংঘাত ঠেকাতে যুদ্ধবিরতির ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 48 ঘণ্টা পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। আমরা কোনো সামরিক অভিযান পরিচালনা করছি না, শুধু নিরাপত্তা নিশ্চিত করতে চাইছি। তবে কিছু নিয়ম লঙ্ঘনের ঘটনাও ঘটেছে, যার দায় রাষ্ট্র নিয়েছে। দ্রুজ ও বেদুইনদের সংঘাত বন্ধ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে সুয়েদার জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা। যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হলেও অভিযোগ উঠেছে পাল্টাপাল্টি হামলা বন্ধ করেনি কোনো পক্ষই। শান্তি প্রতিষ্ঠায় হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বেদুইনরা। রক্তের বিনিময়ে রক্ত, আমরা কারো আদেশে চলি না। ওরা আমাদের নারী ও শিশুদের হত্যা করেছে, এর বদলা নেওয়া হবে। নিজেদের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। এদিকে সিরিয়ায় দ্রুজদের ওপর হামলার প্রতিবাদে আবারও দখলকৃত গোলান মালভূমিতে বিক্ষোভ করেছে ইসরায়েলি দ্রুজরা। সিরিয়ার ভূখণ্ডে তাদের প্রবেশ বন্ধে সীমান্তে ব্যারিকেড দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী IDF। গত রোববার পাল্টাপাল্টি অপহরণের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয় দ্রুজ ও বেদুইনদের মাঝে, যাতে জড়িয়ে পড়ে সিরিয়ার সেনাবাহিনী ও ইসরায়েলও। সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR এর মতে এখন পর্যন্ত চলমান সংঘাতে নিহত হয়েছে 9 শতাধিক মানুষ। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সিরিয়ার দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতি ঘোষণা করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না দেশটির অন্তর্বর্তী সরকার। দ্রুজদের প্রতিরোধে সেখানে বিভিন্ন রাজ্য থেকে গাড়ি বহর নিয়ে প্রবেশ করছে সিরিয়ার বেদুইন যোদ্ধারা। তবে কারা এই বেদুইন, আর কেনই বা দ্রুজ মিলিশিয়া আর বেদুইনদের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ? সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী বিশেষজ্ঞ বলছেন, ঐতিহাসিকভাবে নেই শত্রুতার ইতিহাস। একের পর এক গাড়ি ভর্তি করে সুয়াইদা অঞ্চলে প্রবেশ করছে সিরিয়ার সশস্ত্র বেদুইন যোদ্ধারা। রাউন্ড রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তাদের স্বাগত জানাচ্ছে গোষ্ঠীটির অন্যান্য সহযোদ্ধারা। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ ও বেদুইনদের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তবুও নিরাপত্তার স্বার্থে স্বয়ংক্রিয় রাইফেল আর তলোয়ার হাতে এভাবেই নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা পাহারা দিচ্ছে বেদুইনরা।
কারা এই বেদুইন জনগোষ্ঠী আর কেনই বা দ্রুজদের সাথে সংঘাতে অস্ত্রসজ্জিত হয়ে যুদ্ধাবস্থায় এই জনগোষ্ঠীর মানুষ? ঐতিহাসিকভাবে আরবের মরু অঞ্চলে যাযাবর হিসেবে বসবাস করে আসছে এই বেদুইন সম্প্রদায়ের মানুষ। তবে এসব বেদুইনদের একটি অংশ সিরিয়ার বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করে। একসময় মরুভূমিতে পশুপালন তাদের একমাত্র জীবিকা হলেও বর্তমানে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। তারা আত্মীয়দের মাঝে পারিবারিক সম্পর্ক গড়ে তোলে এবং প্রতিটি বেদুইন গোষ্ঠীর একজন শেখ বা দলনেতা থাকে। বর্তমানে সিরিয়ার বেদুইন জনগোষ্ঠী সুন্নি ইসলাম অনুসরণ করে। সিরিয়ার বিভিন্ন প্রদেশে বসবাস থাকলেও সোয়াইদা শহরে তারা সংখ্যালঘু। বিভিন্ন সময়ে অঞ্চলটিতে শিয়া ধর্মীয় সংখ্যাগুরু জাতিগোষ্ঠী দ্রুজদের সাথে তাদের সংঘর্ষ হয়ে আসছে। এসব সংঘর্ষের পেছনে ঐতিহাসিক কোনো কারণ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি দ্রুজ সম্প্রদায়ের এক ব্যক্তির উপর হামলাকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু হয়। পরে দুপক্ষের হামলা পাল্টা হামলা আর অপহরণের মতো ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। বর্তমানে সমগ্র সিরিয়া এমন অনেক সামাজিক সমস্যায় জর্জরিত। এসব সংঘাতের সত্যিকার অর্থে কোনো কারণ নেই। তবে সোয়াইদাতে সাম্প্রতিক এই সংঘাতের সুযোগ নিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আরও জটিল করে তুলেছে তারা। প্রায় এক সপ্তাহের সংঘাতে 9 শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজা ইসরায়েলের নারকীয় তাণ্ডবে প্রাণ হারিয়েছে কমপক্ষে আরও 116 ফিলিস্তিনি। রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় জমানো মানুষের ওপর হয় নির্বিচার গুলিবর্ষণ। প্রাণ যায় অন্তত 38 জনের। দক্ষিণে একটি তাঁবুতে চালানো হয় ড্রোন হামলা। হতাহত হয় অনেক মানুষ। গাজার তাল আল হাওয়া এলাকায় IDF এর বিমান হামলায় নিহত হয়েছে অন্তত 5 জন। রামাল্লার কাছে একটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। টিয়ার গ্যাসে আহত হন বহু মানুষ। আরেকটি গ্রামে একটি নির্মাণাধীন বাড়িতে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ছোড়া হয় গুলি। গাজার বন্দর এলাকায় মাছ ধরার সময় 3 ফিলিস্তিনি জেলেকে আটক করেছে নেতানিয়াহু বাহিনী। আল শিফা হাসপাতালে খাদ্যের অভাবে মারা গেছে আরও 2 জন, যাদের মধ্যে রয়েছে 35 দিন বয়সী এক নবজাতক শিশুও। অভিনব কায়দায় গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়ে চলেছে ইসরায়েল। সামরিক বাহিনীর পাশাপাশি লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক ঠিকাদারদের সঙ্গে। অধিক সংখ্যক ভারী যন্ত্রপাতি ও বুলডোজার থাকলেই মিলছে বাজার দরের চেয়ে কয়েক গুণ বেশি মজুরি। জাতিসংঘ বলছে ইসরায়েলি আগ্রাসনে গাজার 92% বাড়িঘর ধ্বংস হওয়ায় উপত্যকাটিতে জমা হওয়া ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 5 কোটি টন। বালুর আস্তরণে ঢাকা মাইলের পর মাইল। গাজার জলজ্যান্ত জনপদ আজ চাপা পড়েছে ইসরায়েলের বুলডোজার আর ভারী যন্ত্রাংশের তাণ্ডবের নিচে। আগ্রাসনের শুরু থেকেই গাজাবাসীর ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের উন্মাদনায় মেতে ওঠে ইসরায়েলের সামরিক বাহিনী। সম্প্রতি ইসরায়েলি বাণিজ্যিক পত্রিকা দ্য মার্কারের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সেখানে বলা হয় ইসরায়েলের বেসরকারি ঠিকাদারদের লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে গাজায় নিতে প্রচারণা চালাচ্ছে IDF। শর্ত, ভালো মানের বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি থাকতে হবে কন্ট্রাক্টরদের। উদ্দেশ্য গাজায় উচ্ছেদ অভিযানের মাত্রা আরও বাড়ানো। দ্য মার্কারের তথ্য অনুযায়ী চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন $1500 পারিশ্রমিক দিচ্ছে IDF। ফলে দিনে একজন অভিজ্ঞ ভারী যন্ত্র চালকের আয় হতে পারে $300 পর্যন্ত। IDF এর সাথে দর কষাকষি করারও সুযোগ আছে ঠিকাদারদের। বিল্ডিংয়ের উচ্চতার উপর ভিত্তি করে কম বেশি হয় শ্রমিকের মজুরি। একটি 3তলা ভবন গুড়িয়ে দেওয়ার বিনিময়ে মজুরি পাওয়া যায় $750। এর দ্বিগুণ মূল্য পেতে হলে ভাঙতে হবে বহুতল ভবন। বেশি বেশি ঠিকাদারদের সন্ধানে অনলাইন বিজ্ঞাপনের হার কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে মিডল ইস্ট আই। লোভনীয় প্রস্তাব লুফে নেয়া কন্ট্রাক্টরদের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 92% বাড়িঘর। 360 বর্গ কিলোমিটারের উপত্যকাটিতে জমা হয়েছে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে কয়েক দশক। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হলো ইসরায়েল। শনিবার দেশটির রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তারা। বন্দীদের ছবি আর প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা।
এখনও হামাসের সাথে কোনো চুক্তি না হওয়ায় নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন আন্দোলনকারীরা। যুদ্ধবিরতি কার্যকরে যথাযথ উদ্যোগ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান তারা। মেক ইসরায়েল গ্রেট অ্যাগেইন প্ল্যাকার্ডও দেখা যায় কয়েকজনের হাতে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইস্যুতে দফায় দফায় আলোচনার পরও হয়নি সমাধান। শিগগিরই 10 ইসরায়েলি জিম্মি ছাড়া পাবে, আবারও এমন কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাজ্যের লন্ডনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ ঘিরে ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা। গাজার পক্ষে আন্দোলন করায় ধরপাকড়ের শিকার অর্ধশতাধিক আন্দোলনকারী। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে শনিবার লন্ডনের পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। কেফায়া পরে ব্যানার ফেস্টুন হাতে যুক্ত হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে লন্ডনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সংহতি জানায় তারা। বৃষ্টি উপেক্ষা করে পার্লামেন্ট ভবনের দিকে যায় মিছিল। আন্দোলনে বাধা দেয় পুলিশ, আটক করা হয় অন্তত 55 জনকে। একই সময় ইসরায়েলের পতাকা হাতে মিছিল করে ইসরায়েলপন্থী একটি দল। 32 মিনিটে 3টি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনে মাত্রা ছিল 7.4। অঞ্চলটিতে এরই মধ্যে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। USGS জানায় রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপকূলের সর্বপ্রথম আঘাত হানে 6.7 মাত্রার কম্পন। এরপর একই এলাকায় 7.4 ও 5 মাত্রার আরও 2টি কম্পন অনুভূত হয়। অঞ্চলটিতে 1,63,000-এর বেশি মানুষের বসবাস। এখনও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। এক রাতে ইউক্রেনের শহরগুলোয় 3 শতাধিক ড্রোন ও মিসাইল ছুড়েছে রাশিয়া। নিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্লিনিক, স্কুল সহ একাধিক স্থাপনা। প্রাণ হারিয়েছে 2 জন। কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওডেসায় মিসাইলের আঘাতে অন্তত নিহত হয়েছে 1 জন, আহত হয়েছে 6 শিশু। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনের একটি সামরিক বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে মস্কো, তবে তা প্রতিহত করা হয়েছে বলেও দাবি করেন। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সুমি অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো। রোববার 40টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের অত্যাধুনিক অস্ত্রের রমরমা ব্যবসা চলছে সামাজিক মাধ্যমে। এতে জড়িত সব অ্যাকাউন্টই ইয়েমেন থেকে পরিচালিত হয়। অভিযোগ উঠেছে হুতি সংশ্লিষ্ট অস্ত্র ব্যবসায়ীরা বিক্রি করছে এসব অস্ত্র। ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট TTPর এক অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়েছে এক্স ও হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল হ্যান্ডেলে রীতিমতো বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় অস্ত্রগুলো। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি সহ বিভিন্ন সময় নানা বিতর্কে জড়িয়েছে বহুল প্রচলিত সামাজিক মাধ্যম হোয়াটসঅ্যাপ ও এক্স। এবার নতুন বিতর্কে জড়ালো এগুলোর নাম। অভিযোগ উঠেছে অস্ত্রের রমরমা ব্যবসা চলছে এক্স ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ওয়াশিংটন ভিত্তিক প্রযুক্তি বিষয়ক গবেষণা সংস্থা টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট বা TTPর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ধনকুবের ইলন মাস্কের এক্স ব্যবহার করে অস্ত্র বিক্রি করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সাথে সংশ্লিষ্টরা। রীতিমতো বিজ্ঞাপনও প্রচার করা হচ্ছে। অনুসন্ধানে TTP অস্ত্র বিক্রির সাথে যুক্ত 130টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করেছে, যেগুলো অত্যাধুনিক রাইফেল, গ্রেনেড লঞ্চার, পুলিশ মডেলের AK-47 মতো অস্ত্রের বিজ্ঞাপন দিয়েছে। রয়েছে অনেক মার্কিন অস্ত্র। এর মধ্যে 119টি অ্যাকাউন্টের লোকেশন হিসেবে উল্লেখ করা হয় ইয়েমেন। বিভিন্ন পোস্ট, লোকেশন ট্যাগ ও যোগাযোগের জন্য দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরের কান্ট্রি কোড বিশ্লেষণে দেখা গেছে বাকি 21টি অ্যাকাউন্টও ইয়েমেন ভিত্তিক। এর মধ্যে আবার অর্ধেকের বেশির অবস্থান হুতি নিয়ন্ত্রিত সানায়। TTPর বিশ্লেষণ বলছে 130টি অ্যাকাউন্টের মধ্যে 61% খোলা হয়েছে ইলন মাস্ক এক্সের দায়িত্ব নেওয়ার পর। এর মধ্যে অন্তত 35টি অ্যাকাউন্ট থেকে বিক্রি করা হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের অস্ত্র।
ধারণা করা হচ্ছে 2021 সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর তাদের ফেলে যাওয়া বিপুল অস্ত্র কালোবাজারের মাধ্যমে পৌঁছেছে ইয়েমেনে। বলা হচ্ছে হুতির কার্যক্রমকে গতিশীল করতে অর্থ সংগ্রহের জন্য সেসব বিক্রি করছে গোষ্ঠীটির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এসব অ্যাকাউন্টের বেশিরভাগই আবার বিজনেস অ্যাকাউন্ট। বিভিন্ন প্রিমিয়াম ফিচারও ব্যবহার করছে তারা। এছাড়া বিজ্ঞাপনের জন্য ডলার খরচ করে প্রমোশনও করে থাকে। যে কোনো ধরনের অস্ত্র কেনাবেচা হোয়াটসঅ্যাপ ও এক্সের নীতিমালা পরিপন্থী, আর তাই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এক্স ও মেটা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভিয়েতনামে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন অন্তত ৩৮ পর্যটক। আকস্মিক ঝড়ের কবলে একটি জাহাজ ডুবে হয় এই দুর্ঘটনা। জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। শনিবার বেলা ১:৩০টার দিকে ঝড়ের কবলে পড়ে নৌযানটি, ডুবে যায় কিছুক্ষণ পরই। দেশটির উত্তরাঞ্চলের কোয়াংনিং প্রদেশের হালং উপসাগরে হয় এই দুর্ঘটনা। এ সময় জাহাজটিতে ছিলেন মোট ৫৩ জন, যাদের মধ্যে ৪৮ জন পর্যটক এবং ৫ জন ক্রু। পর্যটকদের মধ্যে ছিল বহু নারী ও শিশু, যাদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে বেড়াতে গিয়েছিলেন সেখানে। টানা বৃষ্টি, বন্যার ভূমিধসে দক্ষিণ কোরিয়া নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। দেশটির দক্ষিণাঞ্চলের গাপিয়ং এলাকায় তুমুল ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে ফায়ার সার্ভিস প্রকাশিত বিভিন্ন ছবি আর ভিডিওতে। শনিবার সেখানে নতুন করে ২ জনের প্রাণহানি হয়েছে। বন্যার পানির তোড়ে ভেসে গেছে একটি ব্রিজ। আশপাশের গ্রামগুলোতে উদ্ধার কাজ পরিচালনা করছে প্রশাসন। এখনও নিখোঁজ ১২ জন। এদিকে ঘূর্ণিঝড় টাইফুনে বিপর্যস্ত প্রতিবেশী হংকং। ঘন্টায় ১৬৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে সেখানে। বিশেষ সতর্কতা জারির পাশাপাশি বাতিল করা হয়েছে ২০০-র বেশি ফ্লাইট। যুক্তরাষ্ট্রে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল ডেল্টা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় জরুরি অবতরণে বাধ্য হয় উড়োযানটি। শুক্রবার লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর থেকে আটলান্টা শহরের উদ্দেশ্যে যাত্রা করে বোয়িংয়ের ডেল্টা ফ্লাইট DL446। তবে টেক অফের পরই আগুন ধরে যায় বিমানের বাম পাশের ইঞ্জিনে। ক্যামেরায় ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। বাধ্য হয়েই লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে জরুরি অবতরণ করে সেটি। প্লেনের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। দীর্ঘ ২ দশক কোমায় থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদ। মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে এক ভয়াবহ দুর্ঘটনায় মাথায় পান গুরুতর চোট। এরপর থেকেই ছিলেন লাইফ সাপোর্টে। এজন্য স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত রাজকুমার নামে ডাকা হতো তাকে। বয়স ৩৬, কিন্তু জীবন থমকে গিয়েছিল সেই ১৫ বছর বয়সেই। দীর্ঘ ২ দশক ধরে জীবিত থেকেও যেন প্রাণহীন, অবশেষে মৃত্যুর কাছে হার মানা। ২০ বছর কোমায় থাকার পর জীবন অবসান হলো সৌদি রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ আল সৌদের। ২০০৫ সালে কিশোর বয়সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মাথায় পান গুরুতর আঘাত। প্রথমে লন্ডনে চিকিৎসা দেওয়া হলেও পরে নেওয়া হয় রিয়াদে, রাখা হয় লাইফ সাপোর্টে। এত বছরে জ্ঞান না ফিরলেও আশা হারাননি ওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদ। ছেলের সেবায় রাখেননি কোনো ত্রুটি। বিশ্বের বহু নামকরা চিকিৎসক চেষ্টা করেন তাকে বাঁচিয়ে তুলতে। মাঝে মাঝে হাত ও মাথা নাড়ানোয় তার বেঁচে ফেরা নিয়ে কিছুটা আশার আলো দেখতে পায় পরিবার। ২০১৯ সালে ১৪ বছর কোমায় থাকার পর ভাইরাল হয় তার মাথা নাড়ানোর একটি ভিডিও। অনেকেই ভেবেছিলেন জেগে উঠবেন প্রিন্স ওয়ালিদ। ২০২০ সালে আরেকটি ভিডিওতে দেখা যায় এক নারীর ডাকে সাড়া দিয়ে আঙুল নাড়ানোর চেষ্টা করছেন সৌদি রাজপুত্র। ডান হাতের তালু অনেকটাই উপরে তুলতে সমর্থ হন। এর আগে ২০১৫ সালেও আশার আলো জাগিয়েছিলেন ঘুমন্ত রাজপুত্র। তবে হলো না শেষ রক্ষা। পরিবার ও চিকিৎসকদের সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে না ফেরার দেশে চলেই গেলেন এই স্লিপিং প্রিন্স। রেসবানা সাইমা, যমুনা নিউজ। দর্শক, এ ছিল যমুনা আইডিয়াসকে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।